126টার মতন মানুষ খেয়েছে একটা বাঘে। ছুটে এসে লাফ দিয়ে পড়েছে, তখনই আমার বাবা যখন ছুটে আসছে বাবা হাং মেরেছে, হাং মারার সাথে সাথে বাবার গায়ের উপর পড়ে চড়ে গেছিল, গিয়ে তখন ওদের তিনজনের তিনটে মাথা পেয়ে। নমস্কার। সুন্দরবন মানুষের জীবন সঙ্গী হচ্ছে জল আর জঙ্গল। এই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বিসর্জন হয়ে যায়। স্ত্রী তার স্বামীকে হারায়, সন্তান তার বাবাকে হারায়। এমন একটা সুন্দরবনের জঙ্গল আছে যেখানে প্রচুর মধু, মাছ কাঁকড়া পাওয়া যায়। আর তারই সন্ধানে সুন্দরবনবাসী অভাবের জন্য সুন্দরবনের সেই ভয়ঙ্কর জঙ্গল, মরিচঝাপি জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হয়, কেউ বা শিকার হয় কুমিরের। আজ আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি সুন্দরবন মরিচঝাপি সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদের জানাবেন। এই সুন্দরবন মরিচঝাপি জঙ্গলে একটা হিংস্র বাঘ রয়েছে, যে হিংস্র বাঘ কয়েকশো মানুষ ধরে খেয়েছে। আমরা শুনবো তার মুখে তার সেই অভিজ্ঞতার কথা। দাদা নমস্কার, আপনার পরিচয়টা দাদা আপনার মুখ দিয়েই শুনবো, আর আমার দর্শক বন্ধুরা শুনবে। আপনার পরিচয়টা একবার বলুন। আমার নাম সুভাষ জর্দার, আমার বাবার নাম ঈশ্বর বিহার জর্দার। আমার এখানকার ঠিকানা হলো 10 নম্বর বিধান কলোনি। শরণার্থীরা বাংলাদেশ থেকে ওরা বর্ধমান পাল্টা ক্যাম্পের কাছে এসেছিল, এসে ওরা ওখান থেকে নিউজ পেয়েছিল যে জঙ্গল আবাদ করলে এখানে বেশি জায়গা জমি পাওয়া যাবে, তাই ওরা এখানে এসেছিল। আসার পরে আমরাও ওদের সঙ্গে সংযত হয়ে আমরাও জায়গা টাকা কেটেছিলাম, এখানে কাটা 10 করে জমি নিয়েছিলাম। নেওয়ার পরে তারপরে সরকার দেখলো যে এটা তো জঙ্গল কেটে এটা একটা দ্বীপ, তারপরে হাঁড়ি কলসি তৈরি হতো, তা মানুষ খাওয়ার জন্য চাল টালের জন্য আমাদের সরের পাড়ে আসতো, এসে এখানে কাঠ দিত। খুব কম দামে তখন খুঁটি 4 টাকা 5 টাকা করে, একটা পশু দুধের খুঁটি ছিল 7-8 হাত করে, ওরা ছিটে খুব কম দামে, তখন কোন দামও কম ছিল, কম দামে চাল তখন 4 টাকা 5 টাকা করে চাল বিক্রি হতো। বুদ্ধিদেব বাবু ছিলেন, উনি ভালো বলেই যাদের ডেকেছিলেন, যারা গেছিলেন সহজে তাদের দণ্ডকারণে গিয়ে তাদের জায়গা দিয়েছে। উপরন্তু 7 বিঘে করে জায়গা, একটা করে হালের গরু, একতলা করে ঘর করে দিয়েছে। আর যারা জোর করেছে যাবে না বলে, এখানে বেশি জমি জায়গা নেবে বলে, তাদের সরকারি ভাবে কিন্তু ওরা পুলিশ দিয়ে এদের সাথে ফাইট করে তারপরে কিন্তু বহু লোকজন জোর করে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে বহু লোক মারাও গেছেন। আবার আমরা কাছাকাছি বাড়ি, আমরা যখন দেখলাম খুব ঝুট ঝামেলা হচ্ছে, আমরা আর যেতাম না। আমরা গিয়ে বাজারের কাছে, আমাদের কাকমারি বাজারের কাছে যখন বসে থাকতাম, দেখতাম যে খুব ঝুট ঝামেলা হচ্ছে, তখন আর গেলাম না, তখন এরপর থেকে গেলাম। আমরা সকলেই সুন্দরবনের সেই মরিচঝাপির রক্তাক্ত ইতিহাসের কথা জানি। বামফ্রন্ট সরকারের আমলে শরণার্থীদের সুন্দরবন থেকে বিতাড়িত করার জন্য সব মানুষকে হত্যা করা হয়েছিল, নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল। আজও কিন্তু সুন্দরবনের সেই মরিচঝাপি দ্বীপে সেই রাস্তাঘাট, সেই পুরনো ঘর বাড়ি আজও তার চিহ্ন মেলে, কিন্তু সেই মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি। আর ওখানে যাওয়া হয়নি, আস্তে আস্তে লোকজন সব উঠে গেছে। এখনো রাস্তা আছে, এখনো হাঁটু সমান করে রাস্তা আছে জঙ্গলের ভিতর দিয়ে, পুরো কুমিরমারি মোল্লাখালী বের দিয়ে এই দ্বীপটা, এটা একটা দ্বীপ। এই গাঁড়াল নদী বা ওপারে ঝিলের নদীর এটা মাঝখানে এটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে এখনো বড় বড় বাড়ি আছে, মানে ভিট করা আছে, জিবলি গাছ আনতান করে হয়, মিষ্টি গাছ বা বাঘ হরিণ ধরে নিয়ে এবং মানুষ ধরে নিয়ে সে উঁচু জায়গাতে গিয়ে ওঠে। আপনি এটা বলুন, সুন্দরবনের যে মরিচঝাপি জঙ্গল রয়েছে, একটা সময় সেখানে লোকালয় ছিল, আজ কিন্তু সেই লোকালয় নেই, সেটা এখন সুন্দরবন ফরেস্টের আন্ডারে ভেতরে পড়ে গেছে। এই সুন্দরবন ফরেস্টের এই মরিচঝাপি জঙ্গলে সবচেয়ে বাঘের আক্রমণ কি কারণে হয়, সেটা যদি আমার দর্শক বন্ধুদের একটু জানান আপনি। আমরা এখন ওই মাছ কাঁকড়া ধরতে যাই, তা তবুও এই বছর খানিক খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে। আগে এত অ্যাক্সিডেন্ট দেখা যেত না। আমরা প্রায় ছোটবেলার থেকে, আমি প্রায় মোটে না হলেও 45 বছর জঙ্গল করি। সুন্দরবন জঙ্গলে গোলপাতার জঙ্গল রয়েছে, যে জঙ্গলে গোলপাতা সংগ্রহ করতে গিয়ে আপনার বাবাকে বাঘের শিকার হতে হয়েছিল, যা আপনার চোখে আজও জল এনে দেয়। দাদা, সেই মর্মান্তিক ইতিহাসের কথা, সেই মর্মান্তিক ঘটনার কথা আমার দর্শক বন্ধুদের যদি আপনি একটু জানান। এত অ্যাক্সিডেন্ট দেখা যেত না, এই বছর খানিক বছর 2 ধরে মানে প্রচন্ড অ্যাক্সিডেন্ট, ডেলি 2 জন 3 জন 4 জন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের মরিচঝাপিতে। এখন ফরেস্টার থেকে এটা ব্লক করে দিয়েছে। এখানে বারানা মানুষ প্রায় জঙ্গল করে, জঙ্গলের উপর নির্ভর থাকে,
খুব কম ব্যক্তি জমি জায়গা আছে, অল্প 2-5 বিঘে করে, ও পয়সার তাগিদাতে মানুষ যায়। আর আমাদের তো জমি জায়গা নেই, আমাদের তো যেতেই হয় এমনিতে। হ্যাঁ, আমার বাবা জঙ্গলে পড়েছিল যখন, তখন আমরা ছোট ছিলাম। হ্যাঁ, গোলপাতা কাটতে পাশ দিত, তখন গোলপাতার পাশ করে যেতে হতো। তখন 6 মাস করে জঙ্গলে থাকতো। ঘরের মতো নৌকা ছিল, তাতে ওই নৌকাতেই 5টা লোক যদি পাশ করে যাওয়া হতো। আর ছোট ডিঙি নৌকা একটা থাকতো। 3জন অ্যাক্সিডেন্ট হয় একই নৌকাতে, 5 জন ছিল। আমার দাদু ছিল, আর আমার ওই দক্ষিণ পাড়ার একজন ভদ্রলোক ছিলেন। আর দক্ষিণ পাড়াতে আরো 2জন অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লাস আমার বাবা। 3জনই একই নৌকাতে অ্যাক্সিডেন্ট হয়। গোল পাতা গুলো মানুষ ঘর ছাড়ার জন্য নিত, নৌকায় করে পাতা, গোল পাতা কেটে নিয়ে এসে ওই বড় নৌকায় তুলে সাজিয়ে নিয়ে আসতো। গোল পাতা যেমন, ওই গোল পাতাটা ঠিক একই ধরনের। এটা ফাড়িয়ে ওইটা ফাটালে 2টো চাকা হবে, 2টো চাকা 2 সাইড দিয়ে ছেয়ে আসতে হয়। গোল পাতা দিয়ে ছেলে 18-20 বছর করে হয়, 1 বছর ছেলে। এটা কাটতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়। এবার ওরা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওর সাথে আমার আরেকটা ওই দক্ষিণ পাড়ার এক ভদ্রলোক ছিলেন, আর আমার দাদু ছিল নৌকায় রেখে গেছে। নৌকায় রেখে ওরা গেছিল বলে আমরা জায়গাটা ঘিরে আসি। মানে ওই জায়গাটা গোলপাতা কাটতে গেলে ধরুন একসাথে 5টা নৌকো কি 20টা নৌকো যাওয়া হয়। ফার্স্টে আমার বাবা ছিল, তারপরে ছিল ওই ভরত হাবলি, তারপরে ছিল শরৎ মন্ডল, আমাদের জামাইবাবু হতো। তা আমার বাবার গায়ের ওপর যখনই বাঘ ছুটে এসে লাফ দিয়ে পড়েছে, তখনই আমার বাবা যখন ছুটে আসছে, বাবা হাং মেরেছে, সাথে সাথে বাবার গায়ের উপর পড়েছে। তারপরেই সঙ্গে সঙ্গে পরে লোক লাইনে ছুটে যাচ্ছে, তখন ওই যাচ্ছিল ভরত হাবলি। এখন ওনারও যখন অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, তখন উনিও যখন হাঁক দিয়েছে, তখন ওই শরৎদা যাচ্ছে। ওইভাবে 3জন আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটাই বাঘে। আর পরেক্ষণে ওই আরেকজন যে ভদ্রলোক ছিল, উনি ওই ছুটে যেতে যেতে ওই অবস্থানে দেখেই উনি পিছনবার চলে এসছে। সে নৌকোতে এসে নৌকোর কাছে এসে হাঁকাহাঁকি করতে, পাশাপাশি আর যারা নৌকো ছিল তারা সবাই ছুটে এসেছিল। এসে পরে ওরা গেছিল, গিয়ে দেখে যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওরা ফিরে এসেছিল, এসে ফরেস্টারদের নিয়ে ওরা পরে গেছিল। গিয়ে তখন ওদের 3জনের 3টা মাথা পেয়েছিল আর পায়। ওই বাবার সঙ্গে আমার দাদুও মারা যায়, বিছানে সরতে হয়। ছেলে বলতো জামাই, জামাই বলতো ছেলে। আমার দিদিমার মাথার ব্রেন শর্ট হয়ে যায়, গিয়ে আমার দিদিও মারা যায়। আমার বাবা বড় জামাই ছিল, ওই জন্য আমার মায়ের নামে আমার এই দাদুর জায়গাটা আমার মায়ের নামে দিয়েছে। আর 2টো মাসিমা আমাদের মানুষ করেছিল, যতন মুখার্জি বাবা মা ছিল, আর আমরা 4 ভাই বোনকে মানুষ করেছি। বুঝতে পারছি আপনার সেই মর্মান্তিক দিনগুলোর কথা, যে কথা আমাদের সবার হৃদয়ে ব্যথা দেয়। আমরা অনুভব করতে পারছি আপনার সেই কষ্টের কথা। আপনার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। আর সুন্দরবনে যে সমস্ত মানুষ বাস করে, তাদের প্রত্যেকের জীবনে এই রকম পা হারানো, সন্তান হারানো কষ্ট সবার বুকে আজও তীরের মতন বিচ্ছে। তাদের চোখের জল আজও পর্যন্ত শেষ হয়ে যায়নি। তাদের দুঃখ কষ্ট তিমিরেই রয়ে গেছে। জানি না তারা নতুন সূর্যের আলো দেখতে পাবেন কিনা। সুন্দরবনের এই মরিচঝাপি জঙ্গলে একটা হিংস্র বাঘ রয়েছে, যারা বিশেষ করে মাছ কাঁকড়া বা মধু সংগ্রহ করতে যায়, তাদের প্রাণে ফিরে আসতে দেয় না। সেই হিংস্র বাঘটা নাকি প্রায় শতাধিক মানুষকে আক্রমণ করেছে, তাদের প্রাণে মেরে দিয়েছে। সেই অভিজ্ঞতার কথা একটু যদি আমার শ্রোতাদের বলেন। অনেকগুলো বাঘ ছেড়েছে, কিন্তু তার মধ্যে একটা বাঘ সবচেয়ে মানুষকে ক্ষতি করেছে বেশি। 126টার মতন মানুষ খেয়েছে একটা বাঘে। সেই বাঘটার নাম বোধহয় ওরা কি একটা নাম দিয়েছে, পিন্টু না মন্টু কি একটা নাম। সাইডে একটা চাবালে একটা ত্রিশূল মতন আঁকা আছে। ওই বাঘটা জঙ্গলে ছেড়ে, যে বাঘটা আমাদের এপারে গতবার পার হয়েছিল। হওয়ার পরে ফরেস্টাররা এখানে জাল দিয়ে ঘেরাও টেরা করেছিল, করার পরে খাঁচা পেতেছিল, খাঁচাতে ও ঢোকেনি। তা ফরেস্টাররা বলছে এই বাঘটা পর্যন্ত চালাক, এ খাঁচা পারলেও খাঁচাতে ঢোকে না। সুন্দরবনের যে জঙ্গল বা ফরেস্ট রয়েছে, তার পাশ দিয়ে নেটের জালে বেড়া দেয়। এই বেড়া যখন যে সমস্ত বনকর্মীরা দেয়, তাদের উপরে কি কখনো বাঘের আক্রমণ হয়েছিল? ফরেস্টাররা জাল ঘিরতে ঘিরতে ফরেস্টারের একজনকে আঘাত করে ওই বাঘে, হ্যাঁ, চাবালি থাবা মারে। এই বাঘ 2-3 দিন পরে সেই জালের বাইরে দিয়ে এসে
আবার আমাদের এখান দিয়ে হয়ে যে পথ দিয়ে এসেছিল সেই জঙ্গলে আবার পার হয়ে চলে গেছে। সুন্দরবনের যে বাঘ রয়েছে সেই বাঘের পরিসংখ্যান হিসাব করার জন্য একটা সময় বাঘের থাবা দিয়ে সেই বাঘের পরিসংখ্যান বা বাঘ গণনা করা হতো। মানে বিশেষ কিছু ট্র্যাপিং ক্যামেরা এসে গেছে, সেই ক্যামেরার ছবি দেখে শব্দ দেখে বাঘ গণনা করা হয়, বাঘের হিসাব রাখা হয়। এই ব্যাপারে আপনার অভিজ্ঞতার কথা যদি আমাদের শেয়ার করেন। আচ্ছা, আগে তো এত ক্যামেরা ছিল না, আগে ওই খোঁজ ধরেই গণনাটা হতো বেশি। ফরেস্টাররা গনে বটে, কিন্তু একটা বাঘের 4টে খোঁজ হয়। ওরা ভাবে যে 4টে বাঘ আছে মনে হয়, একটা বাঘের কিন্তু একটা মাটি অনুযায়ী একটা খোঁজ হয়। সেদিন না এই ক্যামেরা ফিট করছে করে এখন ওই গণনা করছে ক্যামেরার মাধ্যমে। যেমন দেশও খুব উন্নত হয়েছে, মানুষও অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এখন এই মাছ কাঁকড়া ও জীবন বা জীবিকা নির্বাহ করার জন্যই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায়। হ্যাঁ, তবুও মানুষ বাইরে যায় বেশি, এই ধান রোয়ার জন্য, ধান কাটার জন্য। যেমন 12 আনা মানুষ এখন বর্তমান সব ধান রুতে চলে গেছে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার। এত সময় আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে এবং আপনার পরিবারকে অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা আপনাদের প্রতি আমাদের রইল। আপনারা সকলে দেহ মনে সুস্থ থাকবেন। জীবন আর জীবিকা তার একমাত্র পথ হচ্ছে সুন্দরবনের জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া বা মধু সংগ্রহ করা। আর এই মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে গিয়ে বহু মানুষকে শিকার হতে হচ্ছে হিংস্র বাঘ কিংবা কুমিরের। জানি না এই শেষ কোথায়। এই মানুষগুলোর জীবন আদৌ কি কোনোদিন স্বাভাবিক জীবনে আর 5টা মানুষের মতন তারা পৃথিবীতে বাঁচতে পারবে কিনা, তাদের জন্য বিকল্প কোনো কর্মসংস্থান হবে কিনা, সরকার নিশ্চয়ই ভাবছে তাদের কথা, এই সাধারণ মানুষের কথা, সুন্দরবনবাসীর কথা। আমরা সেই প্রত্যাশায় নতুন সূর্য আবার উঠুক তাদের জীবনে, তারা আর 5টা মানুষের মতো পৃথিবীতে বাঘের আক্রমণ যেন না হয়, আর 5টা মানুষের মতন যেন সুস্থভাবে জীবনযাপন করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন। সকলকে নমস্কার, ধন্যবাদ।